আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এখন আপনাদের কি বাক স্বাধীনতার প্রয়োজন নাই? বাক স্বাধীনতার কথা বলে এখন আপনারা গলা কাঁপান না? এখন বাক স্বাধীনতা আপনাদের লাগে না? শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার আমলে নিরপেক্ষ সাংবাদিক যারা ছিল তারা কথা বলতে পারতো না, তাদেরকে গ্রেফতার করা হতো, তাদের উপর জুলুম করা হতো। কত কথা শুনেছি, আইরে কথা। আপনাদের কথার চোটে আমাদের পেটের ভাত মাঝে মধ্যে দ্রুতই হজম হয়ে যেত। এখন বাক স্বাধীনতা ভালো লাগে না? এখন বাক স্বাধীনতার জন্য প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে স্লোগান দেন না? কেন দেন না ভাই? এখন বাক স্বাধীনতা কি আপনাদের মনে জায়গা নিতে পারে না? সব দোষ শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করেছিল? ও মাই গড! ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত একটা মিথ্যাবাদীর জাহাজ গতকাল বগুড়াতে গিয়েছিল সিটি কর্পোরেশন উদ্বোধন করতে। সেখানে গিয়ে বলেছে বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেল লাইন সেটা সে করতে চায়, করতে ইচ্ছুক। এটা বগুড়াবাসীর স্বপ্ন। অথচ 2018 সালে রেল উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্প শুরু করেছে এবং কাজ আমার মনে হয় শেষ হয়ে গেছে, সঠিক জানি না। সংবাদটাই দেখেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। Wake up to reality. 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এত আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী, এ মিথ্যা কথা বলবে। ও আসলে জানেই না বাংলাদেশের কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। মিথ্যা কথা বলবে, এটা চরিত্র। এটা নিয়ে আসলে আর কিছু বলতে চায় না, মিথ্যা বলতে থাক। দেখা যাক এই মিথ্যা কতদিন চলমান থাকে। চ্যানেল আইতে তৃতীয় মাত্রা নামে যে একটা অনুষ্ঠান হয়, টক শো, এই অনুষ্ঠানের একজন সঞ্চালক আছে না, জিল্লু কাকা। জিল্লু কাকা এত বছর বলে এসছে সে নিরপেক্ষ সাংবাদিকতা করে, তার নাকি কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। অথচ জিল্লু কাকা আজকে তার আপন বউকে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিতে বাধ্য করেছে বিএনপিকে, হয়তোবা কোনো না কোনো ওয়েতে। কারণ সেও তো জুলাই সন্ত্রাসী, ডলার খাইছিল, কোনো তথ্য প্রমাণ হয়তো বা আছে, সেটা দিয়ে চাপ প্রয়োগ করে বিএনপি থেকে মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এখন নিরপেক্ষতা কোথায় গেল? গণমাধ্যম কর্মী যারা আওয়ামীপন্থী ছিল তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হয়েছে। সাংবাদিক ফারজানা শাকিল দম্পতি, তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। শাহরিয়ার কবির, তাকেও ছেড়ে দেওয়া হয়নি। শুধুমাত্র সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে কথা বললেই যত সমস্যা সৃষ্টি হয়। এখন বিএনপির পক্ষে যেই সব গণমাধ্যম কর্মী কথা বলতেছে, ভবিষ্যতে যখন এদের উপর সেম কাজ করা হবে তখন এই বুদ্ধিজীবী শ্রেণী, এই নিরপেক্ষ শ্রেণী যারা নিরপেক্ষতার মুখোশ পরে থাকে, এদের আবার চেতনার দণ্ড একদম খাড়ায় যাবে। সৃষ্টিকর্তা মানুষকে লজ্জা শরম দিয়ে পাঠায়, কিন্তু বাংলাদেশের এই তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল বুদ্ধিজীবী এই বদমাশগুলার কোনো চরিত্রই নাই। এদেরকে সৃষ্টিকর্তা কি দিয়ে বানিয়েছে, কিভাবে পৃথিবীতে পাঠিয়েছে আমার মাথায় আসে না। যেটা বলতেছিলাম, বাক স্বাধীনতা। দুদিন পূর্বে একজন পথচারী সাধারণ শ্রমজীবী মানুষ পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছিলেন, সেখানে আক্ষেপ দেখিয়ে জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলেছিল। তো এক সময় কারেন্ট দিতে খাম্বা ফায়া দিতে দেশ পুরো রাখবো, যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111 এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। মানসিক ভারসাম্যহীন ভাবে এই কথাগুলো বলছি, যেটা আমার মোটেই বলা উচিত হয় না। এজন্য আমি দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে। এই কথাগুলো বলার পর বিএনপির নেতাকর্মীরা তার ঘরবাড়িতে ঘেরাও দিয়েছিল, তাকে হত্যার হুমকি দিয়েছে। পরবর্তীতে সেই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের তারেক ভাইয়ার আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। বাংলাদেশের মানুষ যেই বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, যেই বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যেই বাক স্বাধীনতার কথা বলে আপনাদেরকে প্রতারিত করে জুলাই সেই সন্ত্রাসে আপনাদেরকে সম্পৃক্ত করেছিল, আপনাদেরকে মাঠে নামিয়ে এনেছিল, সেই বাক স্বাধীনতা আপনাদেরকে জায়গা মতো দিয়ে দিয়েছে বিএনপি সরকার। আপনারা কি জানেন বিএনপি ক্ষমতা গ্রহণের
2 মাসের মাথায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল বলে। আহারে বাক স্বাধীনতা, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের মাইনকার চিপার মধ্যে ফাইসা গেছে, এখান থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই। মার্কিন বাণিজ্য চুক্তি, এই চুক্তি আপনাগো কই লয়ে যাইব কল্পনা করা পারতেছেন না। ওয়েট করেন, অপেক্ষা করেন ভাই ও বোনেরা। বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। আমরা চেয়ে দেখব, মজা নেব। বলতে পারেন দেশের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা তো আপনাদের থাকা উচিত আছে। সময় মতো আপনার দেশের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, শ্রদ্ধাবোধ সবকিছু দেখাবো। এখন আমাদের সময় না। যেই পাপ আপনারা করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করেন, সেই পাপের ফল ভোগ করেন। এরপর আমরা বাংলাদেশে আসবো, আমরা এসে আবার দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো, সবাইকে সাথে নিয়ে। তবে অবশ্যই স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে নয়। কোনো হুমকি দিচ্ছি না, কোনো ধামকি দিচ্ছি না। জাস্ট আপনাদেরকে বলে রাখলাম যে বাক স্বাধীনতার জন্য আপনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই বাক স্বাধীনতা আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, যেটা নিয়েছে আমাদের পরাধীন মন্ত্রী ইন্টারফেল তারেক রহমান। আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে ওঠে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় খুব শিগগিরই দিল্লি যাচ্ছেন, এই খবরটি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 2025-এর জুন মাসে ঈদুল আজহা পালন করতে এক দফা মায়ের কাছে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকার আটকে দিলে গ্রিন কার্ডধারী সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেন এবং সেই পাসপোর্ট দিয়েই তিনি দিল্লি পৌঁছেছিলেন গত বছর জুন মাসে। এবং মায়ের সঙ্গে ঈদ করতে, মায়ের সঙ্গে মা যেই অতি সুরক্ষিত বাড়িতে ভারত সরকারের আতিথেয়তায় আছেন, সে বাড়িতেই তিনি ছিলেন এবং সে বাড়িতে তখন শেখ রেহানাও ছিলেন। এই দিল্লিতেই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়ের বোন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রে। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় দিল্লি যাওয়া মানেই একরকমের একটা পারিবারিক বৈঠকের সুযোগ মেলে শেখ হাসিনা পরিবারের জন্য এই সময়টায়। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় যে দিল্লি যাচ্ছেন, সেটা একটা বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এ কারণে যে আবারও নতুন করে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি যেমন বারবার আলোচনায় আসছে, যে সত্যিই কি শেখ হাসিনার সমর্থনে কিংবা সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনীর উস্কানিতে বাংলাদেশে একটা নতুন আওয়ামী লীগ গঠনের হাসিনাকে মাইনাস করে প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা, সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের ভেতরে এই দাবিটা কিন্তু বেশ দানা বেঁধে উঠেছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় পরবর্তী নেতা হিসেবে দায়িত্ব নেবেন কিনা, এই বিষয়টা এইরকম একটা টালমাটাল সময়ে খোলাসা করে বললে দল আরো পাকাপাকিভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মানে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনার কিছু হলে, শেখ হাসিনাকে যদি আর কখনো বাংলাদেশে ফিরতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কি হবে, এমন একটা আওয়াজ 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু বারবার তোলা হয়েছে। এবং বারবার আওয়ামী লীগ প্রসঙ্গে এই আলাপটা ওঠানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ নতুন করে পরিশুদ্ধকরণের মাধ্যমে, মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া যায় কিনা। নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের ভেতরে এই নিয়ে কোনো
চাঞ্চল্য সৃষ্টি হতে পারেনি, কারণ তারা মনেই করে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্বে আসেন তাহলে তারা দলটাকে সেভাবে সংগঠিত করতে পারবেন যেভাবে সংগঠিত করতে সংসার সন্তান ছেড়ে প্রবাস জীবন ছেড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হয়েছিল এবং আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল, এবং যার নেতৃত্বে শেষ পর্যন্ত 21 বছর বাদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। কাজে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই মনে করেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা হতে পারেন, যিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত রাখতে পারেন, ঐক্যবদ্ধ রাখতে পারেন, এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের রাজনীতির সকল স্তরে এই বিশ্বাস ভীষণ দৃঢ়ভাবে আছে, কারণ শেখ হাসিনা নিজে বারবার তার নেতাকর্মীদের একথাটা বলেন যে 5ই আগস্টের ওই ঘোরতর দিনেও আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন এটা নিশ্চয়ই একটা কারণ থাকতে হবে। কাজেই বাংলাদেশে তিনি ফিরে যাবেন তার সকল নেতা কর্মীদের নিয়ে, আবারও আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করবেন তার নেতৃত্বেই। এই অবস্থাতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে একটা বড় দাবি এখন একটা অংশের মধ্যে দানা বেঁধে উঠছে যে কেনই বা পরবর্তী নেতা হিসেবে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এ সময়ে দায়িত্ব নিচ্ছেন না। কারণ সজীব ওয়াজেদ জয় অনেক সক্রিয় হয়েছেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনিও তার মায়ের মতোই প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন, দলকে সংগঠিত রাখার চেষ্টা করছেন, নানা রকম সলা পরামর্শ করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তাহলে দলে তিনি দায়িত্ব নেবেন, দলে কোনো প্রয়োজন দেখা দিলে, জরুরি প্রয়োজন দেখা দিলে এই আনুষ্ঠানিক বক্তব্যের বা এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাধা কোথায়? এই চাপটা এখন শেখ পরিবারের ওপর বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে তাই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এ দফায় এই আলোচনাটা যখন অনেকটাই তুঙ্গে, তখন যখন সজীব ওয়াজেদ জয় দিল্লি যাচ্ছেন, যেই দিল্লিতে সাইমা ওয়াজেদ পুতুলও আছেন, যেই দিল্লিতে শেখ রেহানাও থাকেন প্রায়শই, তখন কেন শেখ পরিবার একত্রে বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করে না এবং এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানায় না? শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন, এটাও অনেকের মাথায় ঘুরছে। কারণ শেখ হাসিনা প্রায় সপ্তাহ 2 সপ্তাহ পর পর এই যে অতি সুরক্ষিত তার যে বাসস্থান, সেখানে সকল নিরাপত্তার যেসব ফর্মালিটিস আছে সেসব আনুষ্ঠানিকতা পেরিয়ে আওয়ামী লীগের যে 6-7 জন নেতার দলের সঙ্গে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার দেখা করেন, তাদের প্রত্যেককেই তিনি গত কয়েক মাস ধরে জিজ্ঞেস করছেন যে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কি ভাবছে, তারা দল পুনর্গঠন সম্পর্কে এ সময়ে কিভাবে তারা দলের কমিটিগুলো নতুন করে ঘোষণা চাঙা করার বিষয়ে কি ভাবেন, এবং সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের তরফে, সাবেক এমপিদের তরফে শেখ হাসিনা সাধারণত এই উত্তরটা পেয়েছেন যে একদিকে যেমন দলের এই টালমাটাল অবস্থায় নতুন করে কমিটি ঘোষণা করে কাউকে কাউকে নতুন করে বিপদগ্রস্ত করা হবে কিনা সে প্রশ্ন আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, এই সময়ে একবার নেতৃত্ব পরিবর্তন করে আরেক নতুন নেতৃত্ব এনে দলের ভেতরে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি করা হবে সেটাও দলের জন্য মঙ্গলজনক হবে কিনা সে প্রশ্ন সাবেক অনেক এমপিরা তুলছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তুলেছেন, কিন্তু তাদের প্রত্যেকেরই একরকমের ইতিবাচক মনোভাব আছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেবেন, এই ঘোষণাটা যদি এ সময়ে বা খুব শিগগিরই দলের ভেতর থেকে দিয়ে দেওয়া হয় সে বিষয়টা নিয়ে। কাজেই শেখ হাসিনা এই আলোচনাটা কিন্তু একরকমের তার দলের ভেতরেও বারবার তুলছেন, তা খুবই ছোট পরিসরে তিনি যখন আলোচনা করার সুযোগ পাচ্ছেন।
শেখ হাসিনা সকল নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে তাদের নেতাকর্মীদের ধরে ধরে, মানে এক একটা নির্বাচনী এলাকা ধরে ধরে যখন আলাপ করেন, তখনও এই যে নতুন কমিটি ঘোষণা কিংবা এই নতুন নেতৃবৃন্দ নির্বাচনের জন্য তিনি কোনো তাড়াহুড়া দেখেন না কোনো নির্বাচনী এলাকাতেই, বরং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই যে নেতাকর্মীরা দেশেও আছেন তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মূলত এই যে কিভাবে তারা বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে তারা সংগঠিত থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন, কিভাবে ধীরে ধীরে আসলে আইনি লড়াই লড়ে জেল জুলুম থেকে তাদের এক রকমের নিস্তার পাওয়ার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যেসব জায়গায় একেবারেই সক্রিয় কমিটি নেই, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে কমিটি ঘোষণা, নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছে। কাজেই আওয়ামী লীগ যে এক রকমের পুনর্গঠন করা হবে, মানে যেই জায়গায় যেমন দরকার সেই জায়গায় তেমন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে যে এলাকা ভিত্তি করে সক্রিয় করার সর্বোচ্চ প্রচেষ্টার দিকে এগিয়ে যাওয়া হবে, সেই ইঙ্গিতটা কিন্তু 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের যত রকম সংযোগ ঘটছে শেখ হাসিনার সঙ্গে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের নেতা কর্মীরা যত রকম তাদের বিভিন্ন ফোরামে আলাপ করছেন, সেখানে সেটা পরিষ্কার আওয়ামী লীগের নেতা কর্মীরা এক রকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে। কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। এই যে বাংলাদেশে একটা খবর ছড়ানোর চেষ্টা হয়েছে খলিলুর রহমানদের সফরের পরেও, যে সফরে আদৌ শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কথা তুলেছেন কিনা সেটাই নিশ্চিত নয়। তারপর যে সংবাদ মাধ্যমে একটা রব তোলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের তার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের প্রত্যর্পণ আহ্বানের বিষয়টি তারা এখন খতিয়ে দেখছেন, এবং তার মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যম এমনভাবে খবরটা পরিবেশন করলো যেন মনে হলো ভারত সরকার দিল্লি থেকে শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর কথা ভাবছে। রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন, রুটিন উত্তর বরাবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তরই দিয়ে এসেছে যে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের বিষয়টি, মানে যেই অনুরোধ বা আহ্বান তাদের কাছে সেই ইউনূস সরকারের আমলেই পাঠানো হয়েছিল। কিন্তু ভারত সরকার যে মূলত শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে একদিকে শেখ হাসিনা নিয়মিত এমনকি মুখোমুখি সাক্ষাৎ করছেন গত প্রায় 1 বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে। অন্যদিকে এই যে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খুব শিগগিরই একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু জুন মাসেও একেবারে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এয়ারপোর্ট থেকে রীতিমতো সিকিউরিটি এসকর্ট দিয়ে তার মায়ের ঠিকানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সরকারের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কাজেই এ দফায়ও এই যে শেখ পরিবারকে একটা একত্রিত হওয়ার অনুমোদন এবং সুযোগ ভারত সরকারের তরফে দেওয়া হচ্ছে, এতে পরিষ্কার ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায়। এবং ভারত সরকার আসলে এই যে তারেক রহমান সরকার এসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমটা নিষিদ্ধ করতে রীতিমতো আইন পাশ করেছে, এই বিষয়টা নিয়ে এতটাই অসন্তুষ্ট যে ভারত সরকার এই বিষয়গুলো এখন বরং ভাবছে যে বাংলাদেশের সঙ্গে ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি খুব শিগগিরই স্বাভাবিকীকরণ করা উচিত কিনা। মানে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ধীরে ধীরে খুলবে বটে ভারত, কিন্তু ট্যুরিস্ট ভিসার বিষয়টা খুব শিগগিরই স্বাভাবিক করাটা
ভারতের জন্য মঙ্গলজনক হবে কিনা, বা ভারত ওই ওই বিষয়টা হাতে ধরে রেখে বরং দর কষাকষির সুযোগটা খোলা রাখতে চাইছে। ভারত যত সহজে জ্বালানি তেল সরবরাহ করেছে বাংলাদেশকে, ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর, সংকট শুরু হওয়ার পর, এখন তারেক রহমান সরকারের প্রতি তারা সে আস্থা রাখতে পারছে না যে এই সরবরাহ, এই সাপোর্ট, এই সমর্থন তারা দিয়েই যাবে কিনা। কাজেই ভারত তার দর কষাকষির নানা অস্ত্র একদিকে হাতে রাখছে, নানা কৌশল হাতে রাখছে, জ্বালানি আছে, ভিসা আছে, ট্রান্সশিপমেন্ট আছে, এগুলো তারা হাতেই ধরে রাখতে চাইছে। তারেক রহমান সরকার কোন দিকে হাঁটেন সেটা পরখ করে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন, এবং ভারত সরকার চাইছেন শেখ হাসিনা সক্রিয় থাকুন তার দল পুনর্গঠনের কাজে, সংগঠনের কাজে। নতুন নেতা হিসেবে অন্য কাউকে খোঁজার কথা একেবারেই যে ভারত সরকার ভাবছে না তার প্রমাণ ভারত সরকার শেখ হাসিনাকেই পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছেন দিল্লিতে বসে, অথচ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লি ঘুরে এসেও বলেছেন, তারা নাকি ভারত সরকারকে বলেছেন যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে বিষয়ে নাকি কড়া বার্তা তারা দিয়ে এসেছেন ভারত সরকার। জীবনের সব ক্ষেত্রে একটা হিসাবের খাতা থাকে, রাজনীতির ক্ষেত্রে এই হিসাবের খাতাটি আরো বড় হওয়া দরকার এবং গুরুত্বপূর্ণ হওয়া দরকার। আপনারা যারা সত্যজিৎ রায়ের সে বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে দেখেছেন, সেখানে দেখবেন যে একটা পাগলা রাজা, তারও একজন সভা পণ্ডিত থাকে, তারও একজন সভা কবি থাকে, এবং সবাই রাজার সঙ্গে জিহুজুর করলেও তিনি যিনি সভা পণ্ডিত, যিনি রাজ জ্যোতিষী, লক্ষ্য করবেন সেই রাজ জ্যোতিষী তিনি কিন্তু হীরক রাজার সঙ্গে সব কথায় একমত পোষণ করেন না। তিনি হীরক রাজাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং রাজার ইচ্ছায় তিনি খুব সুকৌশলে তাকে বিভিন্ন পরামর্শ দেন, যেটি শিক্ষামন্ত্রী, যেটি অন্য যে সকল যুদ্ধমন্ত্রী, পুলিশ মন্ত্রী রয়েছেন, তারা ঠিক ওইভাবে রাজ পণ্ডিত বা রাজার যে সভা পণ্ডিত, রাজ জ্যোতিষী, তার মতো ওইভাবে বলতে পারেন না। তো ওই যে রাজ জ্যোতিষী, তার সামনে দেখবেন একটা বিরাট খাতা আছে এবং সেই খাতা নিয়ে সে সারাক্ষণ ব্যস্ত থাকে, জটিল সারাদিন গণনা করে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাজার ভাগ্য নির্ধারণ হবে, কিভাবে রাজার কোষ্ঠী নির্ধারণ হবে। এই কাজে নিয়ে সে এত ব্যস্ত থাকে যে রাজা যে আনন্দ করেন বা ফুর্তি করেন, বা রাজার যারা লোকজন যারা যে ভাড়ামি করেন, এই দিকে তার খেয়াল থাকে না। এবং ওই ডায়ালগগুলো দেখলেই বুঝতে পারবেন। তো কাজেই জীবনের সব ক্ষেত্রে কিছু কিছু জায়গা পবিত্র রাখতে হয়, জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গা যাকে বলা হয় দার্শনিকদের হাতে ছেড়ে দিতে হয়, ফিলোসফারদের হাতে ছেড়ে দিতে হয়, পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দিতে হয়। যেমন আমাদের দেশের পরিকল্পনা মন্ত্রণালয় আছেন, তো এই যে পরিকল্পনা মন্ত্রণালয়, এটিকে সব আমাদের দেশে, স্বাধীন বাংলাদেশে সবাই এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অথচ এই দেশের সবচেয়ে 1 নম্বর মন্ত্রণালয় হওয়া উচিত পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিকল্পনা কমিশন। কিন্তু সেটি আমাদের দেশে হয় না, এটিকে অর্থমন্ত্রীর সাথে বা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একত্র করে দেওয়া হয়, এবং এখানে যাকে মন্ত্রী বানানো হয় তাকে মনে করা হয় দুর্ভাগা মন্ত্রী, তার কোনো কাজ নেই, অথচ সব কাজ কিন্তু এখান থেকেই হওয়া উচিত। আরেকটি হলো সরকারের পরিসংখ্যান বিভাগ। এই সরকারের কোথায় কি হলো বা না হলো এটি গণনা করার জন্য সরকারের একটা বিভাগ আছে, পরিসংখ্যান ব্যুরো বা পরিসংখ্যান বিভাগ। এখানেও যারা নিয়োগ লাভ করবেন, বিশ্বের সবচেয়ে জ্ঞানী গুণী অর্থনীতিবিদ, তাদেরকে এখানে নিয়োগ দিতে হবে। আমাদের যে পরিসংখ্যান বিভাগ কোন পর্যায়ে আছে, এটা আপনারা যদি
বাস্তবে জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আমাদের যে পতনের জন্য, সরকারের যে পতন, সেই পতনের জন্য প্রথম এবং প্রধান যে কারণ, সেটা হলো কোনো সরকার তার যে রাজনীতির যে মাস্টার প্ল্যান, রাষ্ট্র পরিচালনার যে মাস্টার প্ল্যান, এটা তারা করতে পারে না। কোনো প্ল্যান নেই। রাজার যেটা ইচ্ছা, প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যেটা ইচ্ছা, ওটাই তার মাস্টার প্ল্যান। মুখ দিয়ে যা আসলো বললো, এটা করো ওটা করো, এটাই মাস্টার প্ল্যান। ওকে ধরো, ওরে মারো, ওরে কাটো, ওখানে টাকা খরচ করো, ওখানে খাল কাটো, ওখানে বিল ছাড়ো, ওখানে ইঁদুর ধরে মানে ইঁদুর নিধন উদ্বোধন করো, এরকম নানা রকম কথাবার্তা যে যার মতো চলতে থাকে। এটা অনেকটা যে সেই নায়ক রাজাকের একটা বিখ্যাত সিনেমা আছে পাগলা রাজা, ওইরকম একটা পাগলা রাজার মতো কাণ্ড কারখানা চলে। কিন্তু নর্মালি তো আসলে এইভাবে চলার কথা না। তার দল পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে, রাষ্ট্র পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে, এবং সরকার পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে। কিন্তু যেই মুহূর্তে মানুষ ক্ষমতা আসে, সে দল, সরকার, রাষ্ট্র তিনটিকে একত্র করে ফেলে। এবং এই যে যারা মাস্টার প্ল্যান করবে, সেই মাস্টার প্ল্যানটা কারা করছে তাদেরকে হয়তো 5 বছর 10 বছর পরে সেই যে তার যখন ক্ষমতা চলে যায়, তখন সে জানতেও পারে না যে দেয়ার ওয়াজ এ প্ল্যানার, দেয়ার ওয়াজ এ ফিলোসফার। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ আছে, প্রধান অর্থনীতিবিদ। আমরা গভর্নরকে নিয়ে ব্যস্ত, ডিপটি গভর্নরকে নিয়ে ব্যস্ত, যিনি গোয়েন্দা শাখা দেখেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ দেখেন, তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে একটা পদ আছে প্রধান অর্থনীতিবিদ, তাকে নিয়ে আমাদের মানুষের কোনো আধিক্যতা নেই, অথচ ব্যাংকের সব কিছু নির্ভর করবে এই প্রধান অর্থনীতিবিদের উপর। তো এরকম বিষয়গুলো যদি আপনি ধরেন, তো সেক্ষেত্রে এই বর্তমান সরকারের যে সফলতা, সেই সফলতা নির্ভর করবে যদি তাদের এরকম প্ল্যান করার মতো লোক থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কখনই গত 17 বছরে মানে বিএনপি ক্ষমতা চলে যাওয়ার মানে পরে বা তারও আগে কোনোদিন এই দল পরিচালনার জন্য কোনো মাস্টার প্ল্যানার ছিল আমার জানা নেই। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু একটা পলিটিক্যাল স্কুল খুলেছিলেন এবং সেই স্কুলের একজন প্রিন্সিপাল তিনি নিয়োগ দিয়েছিলেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু সেটাকে আর বিএনপি এরকম কোনো প্রিন্সিপালের মধ্যে নাই। আর গত 18 মাসে তো এরকম অবস্থা হয়ে গেছে যে ছাত্ররা প্রিন্সিপালের যেভাবে ধরে ধরে কান মলে দিয়েছে, এখন আর কেউ প্রিন্সিপাল হতে চাইবে না। আর বিশেষ করে পলিটিক্যাল প্রিন্সিপাল তো সম্ভবই না। ছাত্র এসে বলবে, তুই কে, তুই কোথা থেকে লেখাপড়া করেছিস, তুই আমাকে শেখাতে কি শিখাবি? চাঁদাবাজির ব্যাপার তোর কোনো অভিজ্ঞতা আছে? তুই জানিস আমি কত টাকা চাঁদা কালেকশন করি, কত টাকা নিজের জন্য ব্যয় করি, আমার নেতাকে কত টাকা দিই, কর্মীকে কত টাকা দিই, কোথায় কোথায় চাঁদার ভাগ যেতে হয়, কি তুই জানিস? তুই কি ঘোড়ার ডিমের প্রিন্সিপাল হয়েছিস? তো এরকম এখন আমাদের সেই যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা হয়ে গেছে নির্মম বাস্তবতা। কিন্তু আসলে আমাদের একটা আসলে রাজনৈতিক মাস্টার প্ল্যান দরকার, মাস্টার প্ল্যানার দরকার। তো সেই অর্থে বর্তমান সরকারের কোনো মাস্টার প্ল্যান নেই। অথচ আগামী 7 দিন কিভাবে চলবে রাষ্ট্র, দল, কি কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি সরকার প্রধানের একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকে, তার সামনে একটা পেপার ওয়ার্ক থাকে, হি কুড ডু বেটার, ইভেন বেটার দ্যান এভার। সবচেয়ে তিনি ভালো করতে পারবেন। উদাহরণ হিসেবে বলি, তেলের দাম যেমন আজকে এই ভিডিওটা যখন করছি তখন তেলের দাম বাড়ানো হলো। তো তেলের দাম বাড়ালে কি কি লাভ হবে, কি কি ক্ষতি হবে, এবং এটার ফলে জনমনে কতটা স্বস্তি আনা যাবে, আর স্বস্তি না আনা গেলে এটা কতটা বিরূপ পরিস্থিতি হবে, সেটি নিয়ে কোনো মাস্টার প্ল্যান সরকার করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো যে এই যে তেলের দাম বাড়ানো হলো, এখনও যদি পেট্রোল পাম্পগুলোতে ভিড় থাকে, মানুষ মেজাজ রাখতে পারবে না, তেলের দাম বৃদ্ধি দেবেন এবং পেট্রোল পাম্পগুলোতে মারামারি শুরু হয়ে যাবে। তো কাজেই কোনো রকম মাস্টার প্ল্যান ছাড়া যখন হঠাৎ করে একটা মানে আপনি পরিকল্পনা নেন, ওটা বুমেরাং হয়ে যায়। ধরুন আগামী 7 দিনে বাংলাদেশে কি কি হতে পারে, ইসলামী ব্যাংকে কি ঘটবে আগামী 7 দিনে, এটার উপরে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর সাহেব আছেন,
তিনি এসএলএমের যে 5টি ব্যাংক সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, আর এসএলএমের সেই 5টি ব্যাংকে এখন জামাতে যে সমস্ত লোকজন আছে এবং ইসলামী ব্যাংকে জামাতে যে সমস্ত লোকজন আছে তারা কি সিদ্ধান্ত নেবেন তার উপরে রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করবে। এবং এইগুলো মোকাবেলা করার জন্য মাস্টার প্ল্যান না নিয়ে এই ব্যাপারে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তারা মূলত সরকারের জন্য একটি জ্বলন্ত অঙ্গার তৈরি করে ফেলেছেন, জ্বলন্ত কয়লা। সেই কয়লায় হাত দিলে হাত পুড়ে যাবে, আর কয়লা যদি ঠান্ডা হয় হাতে ময়লা লাগবে, ছাই হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে তেল আমদানি নিয়ে সরকারের মাস্টার প্ল্যান কি, এগুলো নিয়ে যদি জনগণকে সম্পৃক্ত করা হয়, সভা সমিতি সেমিনার আয়োজন করা হয়, নাও ইটস নিড আইডিয়া। সরকারের একার পক্ষে এই আইডিয়া সম্ভব নয়। সরকার যদি এগুলো নিয়ে ব্যাপক সভা সমিতি সেমিনার করে, তাদের তো লোকের অভাব নাই, প্রেস ক্লাবে এই তেল সমস্যা নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা, মানে সরকার তথ্য মন্ত্রণালয় করতে পারে, প্রেস ক্লাব করতে পারে, পত্রপত্রিকাগুলো করতে পারে, টেলিভিশনগুলো করতে পারে, সিরিজ অফ বৈঠক। এখানে সরকারি ইনভেস্টমেন্ট খুব জিরো, খুব অল্প, কিন্তু মানুষজন অ্যালার্ট হয়ে যাবে। এবং আমাদেরই মধ্যে হয়তো দেখা গেল যে আমি সারাক্ষণ বসে যে চিন্তা করি তার সাথে আমার ড্রাইভারের মাথায় একটা ভালো বুদ্ধি চলে আসতে পারে। এই আলাপ আলোচনার মধ্যে দেখা গেল এমন সব সিদ্ধান্ত আসলো যে সিদ্ধান্তগুলো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও আসে, কেবল সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার কারণে কি হচ্ছে, মানুষের উত্তেজনা প্রশমিত হয়ে যাবে, মানুষ এই সমস্যা সম্পর্কে ওয়াকিফল হয়ে পড়বে। কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। এরপর আমাদের সাথে যে চীনের কিছু সমস্যা হচ্ছে, ভারতের মহা সমস্যা, আমেরিকার সাথে আমাদের যে মারাত্মক কতগুলো সমস্যা আছে কূটনীতির অঙ্গনে, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের সীমান্তে গোলাগুলি, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আমাদের গার্মেন্টস এক্সপোর্ট, এর সব কিছু জড়িত। কিন্তু এগুলো নিয়ে যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ তৈরি করা, তাদেরকে দিয়ে জনমত তৈরি করা, সরকার আসলে কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্কটা ভালো হোক, যে চুক্তি ইউজ করে গেছেন সেই চুক্তিটা বলবৎ থাকুক, নাকি সরকার এই চুক্তিটা বাদ দিতে চাচ্ছে? যেটাই সে করতে চাক না কেন, একটা মাস্টার প্ল্যানের অধীন এগুলো নিয়ে গণমত এবং জনমত তৈরি করতে হবে। এটা আমেরিকাতে হয়, ভারতে হয়, তাদের প্রচুর থিঙ্ক ট্যাঙ্ক থাকে। সেই থিঙ্ক ট্যাঙ্কে সরকার টাকা দেয়, গোপনে টাকা দেয়, গোয়েন্দা সংস্থার মাধ্যমে টাকা দেয়, এনজিও ব্যুরোর মাধ্যমে টাকা দেয়। এই যে ইউএসএআইডি, তারা যে বাংলাদেশে এত বড় একটা রেজিম চেঞ্জ করে ফেললো, শেখ হাসিনার পতন ঘটালো একটা এনজিও দ্বারা। তো সরকারও কিন্তু এভাবে এনজিও দিয়ে বহু কাজ করতে পারে জনমত সৃষ্টি করার জন্য। যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, সরকারের ইচ্ছায় রাস্তায় নেমে আসবে, সরকার চুক্তি বাতিল করে দিতে পারবে, কিচ্ছু করার নাই। এরকম চুক্তিতে, সব চুক্তিতে এরকম অসংখ্য ক্লোজ থাকে। ফলে কি হলো দেখুন, সরকারের হাতে কোনো মাস্টার প্ল্যান না থাকার কারণে আগামী 7 দিন যে কি হবে দেশে, দেশের বাইরে, আমরা কেউ জানি না, সরকারও জানে না, কোনো গোয়েন্দা সংস্থাও জানে না। আমরা তীর্থের কাকের মতো হা করে থাকি, কখন ঘটনা ঘটবে, তারপরে ঘটনা ঘটার পর আমরা চিন্তা ভাবনা করে দেখব কি করা যায়। এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নেই। ফলে কি হলো, রাষ্ট্র ব্যবস্থায় যা ছিল অতীতে, ডে বাই ডে তার চেয়ে আরও খারাপ হচ্ছে। অতীতে যারা সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের যতটুকু মর্যাদা ছিল, ইভেন বিনা ভোটের এমপি, রাতের ভোটের এমপি, আমির এমপি, তাদের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল, এইবার 2026 সালে যারা এমপি হয়েছেন, আপনার কি মনে হয় তাদের কি মর্যাদা একটু বেড়েছে, সম্মান বেড়েছে? একজন এবার এমপি হিসেবে এখন কি কেউ কোমর দুলিয়ে, তারপরে শেষে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জাতীয় সংসদের সদস্য রূপে কিছু করার
জাতীয়ভাবে কিছু করার, নির্বাচনী এলাকায় কিছু করার মানে শক্তি সামর্থ্য অর্জন তো দূরের কথা, আপনি যে করতে পারেন এই ধরনের বিশ্বাস আপনাদের কয়জনের মধ্যে আসছে? এই যে যদি মনে করেন যে আসেনি, ইট মিনস গোড়ায় গলদ, মানে আপনার আমার কারোরই কোনো মাস্টার প্ল্যান নাই, অথচ রাজনীতিতে মাস্টার প্ল্যানটা খুবই অনিবার্য। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।